রোড ক্রস করবে। ওয়াও, চলো এই দুটো কিন্তু খুব ভালো সাইটিং হলো আমাদের। অরুণাচল ট্রাভেল সিরিজের এই অন্তিম পর্বে সবাইকে স্বাগত। আমাদের অরুণাচল প্রদেশের এই ট্যুর শুরু হয়েছিল 27শে মার্চ হাওড়া গুয়াহাটির ট্রেন জার্নি দিয়ে। তারপর বিগত 7টি পর্বে আমরা অরুণাচল প্রদেশ ভ্রমণের বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। তাই বিগত পর্বগুলির মতোই আশা করছি অরুণাচলের এই অন্তিম পর্বেও আপনারা আমাদের পাশে থাকবেন। অরুণাচল ভ্রমণের এই অন্তিম পর্বে থাকছে বমডিলা থেকে কাজিরাঙ্গা জার্নি আর তার সাথে কাজিরাঙ্গা সাফারির রোমাঞ্চকর এক গল্প। যে জন্য কাজিরাঙ্গা আসা সেটা কিন্তু আমাদের আজকে একদম সার্থক হয়ে গেল। ওয়াও, এর থেকে ভালো সাইটিং আর মনে হয় হতে পারে। ওয়াও, হিমালয়ের অপূর্ব সৌন্দর্য, বৌদ্ধ মঠ, বর্ণময় মনপা উপজাতির জীবনযাত্রা, সংস্কৃতি, এই সব কিছু বমডিলাকে পর্যটন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে। কাল আমরা তাওয়াং থেকে প্রায় 235 কিলোমিটার জার্নি করে পৌঁছেছিলাম অরুণাচল প্রদেশের বমডিলাতে। মাঝে আমরা দেখেছি বিশাল আকার নুরানাং ফলস, ক্রস করেছি 13,700 ফুট উচ্চতায় সেলা পাস এবং সেলা লেকের সৌন্দর্য আস্বাদন করেছি তার সাথে। বমডিলাতে আমাদের হোটেল ছিল হোটেল জামিয়াং, যার ব্যালকনি থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউ আর তার সাথে কত নাম না জানা পাখির ডাক শুনেছি আমরা। এবং এর সাথেই আমরা ঘুরে দেখেছি বমডিলা মনেস্ট্রি। 1965 সালে প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মঠটি স্থানীয়দের কাছে একটি পবিত্র স্থান। আজ বমডিলা থেকে প্রায় 200 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে আমরা পৌঁছব কাজিরাঙ্গা। এই তো কয়েকদিন আগেই ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য কতটা নতুন ছিল আমাদের কাছে। গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে জার্নির প্রতিটা মুহূর্ত এনজয় করছিলাম আমরা সবাই। আর আজ সেই চেনা জানা রাস্তার বাঁকগুলো মনের কোণে একটু বিষণ্ণতা আনছে, কারণ এতদিনের একটা ট্যুর প্রায় অন্তিম পর্যায়ে। অরুণাচলের এই যাত্রা শুরু হয়েছিল ভালুকপংয়ের হোটেল মন্ডলঘাং থেকে, আর আজ বমডিলা থেকে কাজিরাঙ্গা যাওয়ার পথে এই হোটেলেই ছিল আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ সেরে ভালুকপং থেকে জার্নি শুরু করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 4টের দিকে। ভালুকপং থেকে তেজপুর হয়ে কাজিরাঙ্গার হোটেল পর্যন্ত ডিস্টেন্স প্রায় 133 কিলোমিটারের মতো। মাঝে আমরা পার করব আসামের সেই বিখ্যাত কালিয়া ভোমরা ব্রিজ। সাড়ে 6টা বাজে। তেজপুর থেকে এগিয়ে কাজিরাঙ্গার রাস্তায় আমরা একটুখানি একটা স্টপ দিয়েছি। এখানে একটুখানি চা মিষ্টি সব খাওয়া হচ্ছে। এই যে আমাদের সব কাকুরা নেমেছে, এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে, এখানে চা পাওয়া যাচ্ছে। কাকু কিছু খেয়েছেন? চাটা ভালো তো? এখানে সব বসে রয়েছে। এই চায়ের টেস্ট কেমন? কাকু তো বলে দিয়েছে ভালো। চা ভালো করেছে তো? আর মিষ্টি মিষ্টি ও সিঙ্গাড়া কেমন? বাঙালি দূরে এসেও সিঙ্গাড়া মিষ্টি দিয়ে বসে পড়েছে। কিন্তু এই তোমাদের সিঙ্গাড়া মিষ্টি কি খাচ্ছ, রিভিউ দাও, কেমন হচ্ছে? আমরা গোলাপজাম খেয়েছি। গোলাপজাম কেমন হয়েছে? গোলাপজামটা খুব ভালো। পার্থটা তারপরে সিঙ্গাড়ার সাথে পুদিনার চাটনি, গোলাপজাম, রসগোল্লা। এই সিঙ্গাড়া স্পেশাল লোককে জিজ্ঞেস করি সিঙ্গাড়াটা ঠিক কেমন একটু বলবেন? সিঙ্গাড়াটা ভালো, সিঙ্গাড়াটা
ভালোই, খারাপ নয়। আর চাটনিটা চাটনি তো আমি খাই না না। ও চাটনি খান না আপনি? আচ্ছা আচ্ছা, চাটনি দিয়ে খেয়েছে। চিকু বাবু কেমন লাগছে বলো? হ্যাঁ একটু জোরে বলো। ভালো। এখান থেকে মোটামুটি এখনো 1-1.5 ঘন্টা জার্নি আছে, সেই জার্নি করে এখন আমরা যাব কাজিরাঙ্গায় আমাদের রিসর্টে। আর এখানে সবাই মিলে একসাথে। কাকু আর একটা মিষ্টি নিয়েছে। মিষ্টি কেমন খেতে বলুন কাকু? খুব ভালো। মিষ্টির টেস্ট অনেক দিন বাদে বাঙালি মিষ্টি খেয়েছে। লাঞ্চের পর প্রায় অনেকটা একটানা জার্নি করে সবাই একটু ক্লান্তই হয়ে গিয়েছিলাম। সন্ধ্যের এই চা আর স্ন্যাক্স ব্রেকটা শরীর আর মনকে এক ছটকায় চাঙ্গা করার জন্য বেশ দরকার ছিল। সারাদিনের জার্নির পর ফাইনালি প্রবেশ করলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের অ্যানিমাল করিডোরে। এই অ্যানিমাল করিডোর দিয়ে যাওয়ার সময় গাড়ির স্পিড লিমিট রাখতে হয় 20 কিলোমিটার পার আওয়ার। তোমরা যদি সেলফ ড্রাইভ করে নিজেরা আসো তাহলে কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই মাথায় রেখো। কাজিরাঙ্গায় আমাদের আজকের স্টে হবে কোহরা জোনের শান্তি প্যালেসে। তো কাজিরাঙ্গাতে শান্তি প্যালেস হোটেলে আমাদের 207 নম্বর ঘর পড়েছে। তো এইটা হচ্ছে আমাদের আজকের রুম। বেশ স্পেসিয়াসই রয়েছে। এখানে রয়েছে একটা ডাবল বেড, কুশন রয়েছে, বালিশ রয়েছে, কম্বল রয়েছে আর টাওয়েল রয়েছে। আচ্ছা, এতে কিন্তু আমরা নন এসিতে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এসিও পেয়ে যাবে, এসি ফেসিলিটিও রয়েছে। এখানে রয়েছে একটা টিভি, ওখানে একটা মিরর রয়েছে। এই দিকটা হচ্ছে জানালা রয়েছে, এরকম জানালা রয়েছে দেখতে পাচ্ছ, যদিও ভিউ এখন তো কিছু দেখাতে পারবো না। তো যাই হোক, এইটা হচ্ছে টেবিল রয়েছে, জল দেওয়া রয়েছে, দুটো চেয়ার রয়েছে। বেসিক রুম দেখে যা মনে হচ্ছে। আর চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই। এইটা হচ্ছে বাথরুম। এখানেও বাবা বাথরুমে ফ্যান আছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এটা রয়েছে শাওয়ার এরিয়া, আর এখানে রয়েছে আর একটা বেসিন আর আয়না। গিজার নেই। যাই হোক, এই দরকার। চলো, অনেকটা জার্নি হয়েছে, একটু রেস্ট করি, তারপর বাকি ডিটেলস শেয়ার করছি। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়েই গ্রুপের মহিলা মণ্ডলী বেরিয়ে পড়েছে শপিংয়ে। হোটেলের পাশেই রাস্তার ধারে ছোট ছোট দোকান আছে, যেখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আসামের হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, শাড়ি, মেখলা এবং আসামের বিখ্যাত গামছাও পাওয়া যাচ্ছে। চলো তাহলে আমাদের একটু শপিং এর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। আন্টির শপিং এখনো শেষ হয়নি, তাই তো? আন্টি কি কি নিয়েছো একটু বলে দাও তো। চিরুনি 5খানা, কানের দুল 5 জোড়া, কিরিং 3খানা, ফ্রিজ ম্যাগনেট 5খানা। অনেক লিস্ট, অনেক লিস্ট। কৌটো নিয়েছে, ওই যে বক্সগুলো 2খানা। কাকিমার এই যে ওখানে গন্ডা, ঝোলা ভর্তি হয়ে গেছে, কাকিমা তাও একটা কালকের জন্য টুপি দেখছে। ক্যাশিয়ার, কাকু বলছে ক্যাশিয়ার ওখানে বসে আছে। আমাদের ক্যাশিয়ার আসেইনি, তাহলে ভেবে দেখো। ভয়ে ভয়ে আসেনি। তোমরা নিজেরা চাকরি করো। এই টুপিগুলো কত করে গো? 300 টাকা পড়বে। হ্যাঁ, দিদি একদম দাম কমাচ্ছে না। ধ্যাৎ, খারাপ জিনিস দেয়। হ্যাঁ, ভালোগুলো তোমরা আগে সাজিয়ে রাখবে, খারাপের দিকে যাবে। ভালো সব লাগানো আছে। এই তো আন্টি একদম সাফারির জন্য রেডি, তাই তো? ব্যাস। শপিং প্রোগ্রাম শেষ করে অরুণাচল ট্যুরের শেষ সন্ধ্যেটা বরাদ্দ ছিল বনফায়ারের সাথে নাচ, গান আর আড্ডার জন্য। কিন্তু বরুণ দেব যে এইভাবে তা ভেস্তে দেবে আমরা হয়তো তা গুণাক্ষরেও টের পাইনি। তাই অগত্যা নিজেরাই একসাথে বসে শুরু হলো গানের লড়াই। সেই অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখেই নাও একবার। एक बात की है लड़ाई, तू चल मैं आई, तू चल मैं आई। आसमानी जे आज मैं आगे, जमाना है पीछे, ओ खुदा क्या करूं। এই হ্যাপেনিং সান্ধ্য অনুষ্ঠানে শো স্টপার ছিল আমাদের গ্রুপের
প্রো ডান্সার সঞ্জীব দা। এরপর ছিল এলাহি ডিনারের ব্যবস্থা, ভাত, ডাল, সবজি আর মাটন। সবাই একসাথে ডিনার করলাম আর কাল সাফারি যাওয়ার উন্মাদনা মনে নিয়ে শেষ করলাম আজকের এই দিনটা। তো গুড মর্নিং, কাজিরাঙ্গাতে আমরা সব রেডি হয়ে গেছি আর চলে এসছে আমাদের জিপ। একে একে আমরা এবার বেরিয়ে যাব জিপ সাফারিতে। সবাই খুব এক্সাইটেড, আমরা দেখা যাক কী কী অ্যানিমাল আমরা স্পট করতে পারি। তো এখন মোটামুটি বাজে 7টা প্রায়। কাজিরাঙ্গাতে এলিফ্যান্ট ও জিপ উভয় প্রকার সাফারির সুবিধা রয়েছে। এলিফ্যান্ট সাফারি মূলত হয় নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত, ভোর 5:30 থেকে 7:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 4টের মধ্যে 2টি স্লটে এই এলিফ্যান্ট সাফারি করা যায়। প্রধানত কোহরা এবং বাগরি জোনে এক শৃঙ্গ গন্ডার দেখার জন্য এই সাফারি জনপ্রিয়। এছাড়াও জিপ সাফারি করা হয় কোহরা, বাগরি এবং আগরতলি জোনে, যার টাইমিং হলো সকাল 7:30 থেকে 11:30 এবং দুপুরবেলা 1:30 থেকে 4:30-র মধ্যে। এলিফ্যান্ট এবং জিপ সাফারির জন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে নিজস্ব অনলাইন ওয়েবসাইট রয়েছে, অথবা স্থানীয় হোটেল বা ট্রাভেল এজেন্টের দ্বারাও এই সাফারি বুক করা যায়। আগের দিনই সন্ধেবেলা হোটেলের মাধ্যমে আমরা সাফারির জন্য ফর্ম ফিল আপ করেছিলাম। জিপ সাফারির জন্য একটি জিপে খরচ ছিল 3410 এবং প্রতি জিপে ম্যাক্সিমাম 6 জন সাফারিতে যেতে পারবে। তো আমরা প্রথমে ঢুকেই এই পাশে মানে আমাদের বাঁদিকে একটা গন্ডারও দেখতে পেয়ে গেছি, আর ঢুকে কিন্তু 2টো হাতি দেখতে পেয়ে গেছি অলরেডি। দুটো না, অ্যাকচুয়ালি 3-4 পিছনেও আছে। আচ্ছা আচ্ছা, পুরো গ্রাসল্যান্ড তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অনেকগুলোই আছে। ওই একটা একদম সামনে দেখতে পাচ্ছি 2টো হাতি। চলো, এই 2টো কিন্তু খুব ভালো সাইটিং হলো আমাদের। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের গোলঘাট, নগাঁও এবং শোনিতপুর জেলায় অবস্থিত। 1905 সালে 232 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কাজিরাঙ্গাতে সংরক্ষিত বনাঞ্চল তৈরি করা হয়েছিল এবং 1985 সালে তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তার বৈচিত্র্যময় বন্য প্রাণীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যার মধ্যে আছে একশৃঙ্গ গন্ডার, এশীয় হাতি, এশিয়াটিক ওয়াটার বাফেলো, বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, বুনো শুয়োর সহ বিভিন্ন সরীসৃপ এবং অন্যান্য আরও অনেক পশু পাখি দেখা যায় এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ফাইনালি একদম কাছ থেকে আমরা একটা গন্ডার পয়েন্ট করতে পেরেছি। এই যে ওখানে আরেকটা আছে কি ভেতরে? হ্যাঁ, এই যে এইটা একটা, ওখানে ভেতরে আরেকটা, একদম কাছ থেকে। মানে যে জন্য কাজিরাঙ্গা আসা, সেটা কিন্তু আমাদের আজকে একদম সার্থক হয়ে গেল। ওয়াও, এর থেকে ভালো সাইটিং আর মনে হয় হতে পারে। আজ সাফারিতে এত কাছ থেকে যে গন্ডার দেখতে পাবো সেটা কিন্তু একদমই ভাবতে পারিনি। কাজিরাঙ্গা আমাদের মন ভরিয়ে দিয়েছে। এশিয়াটিক ওয়াটার বাফেলো, ইন্ডিয়ান হক ডিয়ার, এশিয়াটিক এলিফ্যান্ট, বনমোরগ, কচ্ছপ, কি দেখিনি আজকের এই সাফারিতে। এই যে দূরে আমরা 2-3টে কিন্তু হাতি স্পট করতে পেরেছি, বেশ বড় বড়। ওখানে যে কটা আছে সব কটাই বড়, বেশ 5-7টা একসাথে রয়েছে। ওই এই দুটোই দেখা যাচ্ছে, এই দুটোই একদম কাছ থেকে দেখা যাচ্ছে। খুব কাছ থেকে আমরা একটা বাইসন স্পট করতে পেরেছি, এই যে বেরোচ্ছে। কিন্তু এই সাফারিতেই আজকের দিনের সবথেকে স্পেশাল সাইটিংটা যে এখনো বাকি আছে, সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি।
ক্রস করবে, রোড ক্রস করবে। ওয়াও, এই হচ্ছে অ্যাকচুয়াল সাইটিং। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। থেকে ভালো, দারুণ দারুণ, মানে এখন পর্যন্ত সব থেকে সুন্দর যে অ্যানিম্যাল রোড ক্রসিং আমরা পরিষ্কার চোখে দেখতে পেলাম, যেটা অকল্পনীয়, যেটা অসাধারণ, অকল্পনীয়। সত্যি সত্যি। মানে প্রথমে আমাদেরকে পোজ দিয়েছে, তারপরে ধীরে ধীরে ও মানে আমাদের দিকে কিন্তু রীতিমতো আমাদের একটু দিকে তাকিয়েছিল। হ্যাঁ রাগী ভাবে তাকালো, রাগী ভাবে তাকালো, সেটাও একটা ইয়ে। তারপরে ও ক্রস করে গেল। মানে এইটা হচ্ছে দাদা, আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, গাইড দাদা রয়েছে, উনি বলছেন যে এই হচ্ছে পয়সা ওয়াসুল সাইটিং। আমাদের হোটেলে যে টোটাল 12টা গাড়ি, তাই না? হ্যাঁ, 12টা টোটাল 12টা গাড়ি, কোনো গাড়ি কিন্তু আমাদের সাথে নেই। জানি না তারা কি রকম সাইটিং করছে, কিন্তু আমাদের এই যে সাইটিংটা হলো ওয়ান অফ দ্য সবথেকে বেস্ট ভালো। বেস্ট। হ্যাঁ, দেখতে তখন থেকে অনেকগুলোই পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা যা একদম দেখলাম, কাছ কাছ থেকে থেকে এই যে বেশ। রোড ক্রসিং ব্যাপারটা, এটা এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা। আমরা কিন্তু এই জায়গাটা একটা একদম ছোট্ট বাচ্চা হাতি স্পট করতে পেরেছি। তো দাদা বলছে হাতির হ্যাঁ। বাচ্চা যখন আছে, মাও অবশ্যই আছে। মা হাতিও নিশ্চয়ই এই কাছাকাছি কোথাও থাকবে। এই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে একদম, মানে আমরা দূর থেকে প্রথমে দেখে ভাবছিলাম যে গন্ডার, কিন্তু কাছে এসে দাদা বলল যে না, ওটা হাতি। গাছের ওইটাতেও না নেবে, যে বো করা আছে। এইভাবেই প্রচুর অ্যানিম্যাল সাইট করে মন ভরিয়ে এবার আমাদের হোটেলে ফেরার পালা। যারা এখনও কাজিরাঙ্গা আসেনি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব ভারতের এই জাতীয় উদ্যানে একবার হলেও ঘুরে যাও, এবং এলিফ্যান্ট সাফারি হোক বা জিপ সাফারির মাধ্যমে এই জীব বৈচিত্র্য নিজের চোখে দেখে অনুভব করে যাও। হোটেলে ফিরে রেডি হয়ে লাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু তার আগে তোমাদের সাথে এই 10 রাত 11 দিনের লম্বা একটা অরুণাচল ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা, সাথে সুবিধা অসুবিধা, এই সব কিছুই শেয়ার করে নেওয়ার পালা। সাফারি ঘুরে আমরা চলে এসেছি, বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। আর আমাদের অরুণাচল প্রদেশের এই যে ট্যুরটা চলছে, তার কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। আজকেই রাতে আমাদের ট্রেন আছে গুয়াহাটি থেকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো সব কিছু তো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবই। তার আগে এই যে পুরো অরুণাচল ট্রিপ করলাম আমরা, একটা 10 দিনের ট্রিপ, বেশ লম্বা একটা ট্রিপ করলাম, তার সাথে কাজিরাঙ্গাও ছিল। তো তার জন্য কিছু মানে টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলবো অরুণাচল তোমরা কেন আসবে। প্রথমত তো অরুণাচল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যার কোনো তুলনা হয় না। কাশ্মীর, লাদাখ, স্পিতি সমস্ত জায়গাগুলোই ভালো, কিন্তু অরুণাচল অবশ্যই কিন্তু আসলে তোমাদের মনে একটা আলাদা জায়গা করে রাখবে। প্লাস এখানে যে ইতিহাস জড়িয়ে আছে, যেমন 1962 সালের ভারত চীন যুদ্ধের বিভিন্ন স্থান, বিভিন্ন ঘটনা একদম অরুণাচলকে আষ্টে পৃষ্ঠে পুরো বেঁধে রেখেছে। তো সেইগুলো জানতে কিন্তু অবশ্যই আসতে হবে। প্লাস দারুণ সুন্দর সুন্দর মনেস্ট্রি রয়েছে, মানে স্নো কেপড মাউন্টেন কি নেই। জায়গাটাকে একটা জিনিসই বলবো, শুধুমাত্র দেখতে এসো না, জায়গাটাকে ফিল করো, খুবই ভালো লাগবে। অরুণাচল আসতে গেলে তোমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, অল্টিটিউড সিকনেস কিন্তু তোমাদের হতে পারে। আর এই যে জার্নিগুলো আছে প্রত্যেক দিনের, আমাদের যদি সিরিজ তোমরা ফলো করে থাকো তাহলে দেখবে মানে যথেষ্ট লং জার্নি ছিল। সেইগুলো কিন্তু মানে তোমরা যদি নিতে পারো তবেই কিন্তু আসো, না তো কিন্তু এই এত সুন্দর জায়গাটা খুব দুর্বিষহ হয়ে উঠবে। একদম। এটা আমাদের কিছু জনের জন্য হয়েওছে, দুজন বয়স্ক মানুষ তারা ফিরেও গেছেন, ঠিক একদম আছে? একদম। তো সেরমভাবে প্রস্তুতি নিয়ে মনটাকে স্থির করে সেরমভাবেই তোমরা আসো। আরেকটা জিনিস হচ্ছে ঠান্ডা, তোমরা কিন্তু মানে যে উইন্টার সিজনটা আছে সেটা একটু পার করে তবেই এসো। বেস্ট টাইম আমি আসার জন্য সাজেস্ট করব মার্চের শেষের দিকে বা এপ্রিলে এলে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে যায়। এই রকম সময়ে তোমরা বরফ পাবে, যেরকম আমাদের যদি পুরো ট্রাভেল সিরিজ তোমরা ফলো করো দেখতে পাবে আমরা কিন্তু বুমলা যেদিনকে গিয়েছি এবং সেলা পাস, সেলা লেক, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সেলা টানেল, এই সমস্ত জায়গাগুলোতে বেশ বরফ পেয়েছি এবং বেশ ঠান্ডাও ছিল। আর যেখানে যেখানে বরফ পাইনি সেখানে প্রকৃতির যে কি অপরূপ শোভা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদম। বিশেষ করে যেহেতু আরো একটা মেঘলা মানে হ্যাঁ, মেঘলা হ্যাঁ। টাইপের হয়েছিল না,
পাহাড়ের মাথাগুলো খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। মানে সেই জন্যই বারবার বলা, জায়গাটাকে এসে যদি তোমরা ফিল করো তোমাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে এই অরুণাচল। আর এবারে তোমাদের সাথে শেয়ার করি যে এই যে গ্রুপ ট্যুর করলাম আমরা প্রথমবার, সেটার কীরকম এক্সপিরিয়েন্স। গ্রুপ ট্যুরের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে, এক হচ্ছে যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য সত্যিই খুবই ভালো, আর দ্বিতীয়ত হচ্ছে নতুন বন্ধু বান্ধব পাওয়া যায়, মানে বড় থেকে ছোট বিভিন্ন চিন্তাধারার মানুষের সাথে আলাপ হয়, তাদের সাথে কথাবার্তা, তাদের যে চিন্তাভাবনা সেগুলোর যে আদান প্রদান, এগুলো কিন্তু একটা গ্রুপ ট্যুরে এলে সেটা আমরা এবারে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স মানে করেছি। আমরা তো রীতিমতো চিন্তায় ছিলাম যে ব্যাপারটা কি করে আমরা ম্যানেজ করব, কিন্তু এখানে এসে আমরা সত্যি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। তোমরা বলতে পারো একদম, বড় একদম। থেকে ছোট সব রকম আমরা পেয়েছি। একদম। প্লাস হচ্ছে গ্রুপ ট্যুরে, এরকম গ্রুপ ট্যুরে যদি আসো তাহলে কিন্তু খাওয়া দাওয়া যেটা চিন্তা থাকে যে বাইরে খেতে হবে বা লোকাল খাবার দাবার আমরা কখন জোগাড় করতে পারবো বা এরকম একটা চিন্তাভাবনা থাকে, বিশেষ করে এরকম রিমোট বা অফবিট এরিয়াগুলোতে। সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো মানে এখানে এই টেনশনটা, হ্যাঁ এই টেনশনটা থাকে না। আমরা যে গ্রুপের সাথে এসছি তার একটা অসুবিধা দিকও রয়েছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কিন্তু আমাদের যে সহযাত্রী যারা ছিলেন তাদের কিন্তু কোনো রকম লেট হয়নি, এটা একটা খুব ভালো আমরা সহযাত্রী পেয়েছি বলতে পারি। কারণ বয়স্ক থেকে বাচ্চা সব রকম গ্রুপে মানুষজন ছিলেন, কিন্তু তারা কিন্তু একদম টাইমে রেডি হয়েছে, যথেষ্ট সহযোগিতা করেছেন প্রত্যেকেই। মানে টাইম ম্যানেজমেন্টের যদি গাফিলতি বলতে হয় তাহলে কিন্তু আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি তাদের একটু গাফিলতি ছিল অবশ্যই। মানে আমাদের সকালবেলা বেরিয়ে যে কোনো ডেস্টিনেশনে পৌঁছতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে, মানে রাত হয়ে গেছে প্রায়। তো সেক্ষেত্রে মানে এই যে জায়গাগুলোতে ধরো ভালুকপং থেকে দিরাং বা দিরাং থেকে তাওয়াং, তাওয়াং থেকে আবার সাইট সিন করে এসে বমডিলা, এই যে ডিস্টেন্সগুলো সেগুলোতে কিন্তু যে সাইট সিন পয়েন্টগুলো ছিল সেখানে একটু আমার মনে হয় যে যারা একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে ফিল করতে চাও না তারা একটু হয়তো টাইম কম পাবে, এরকমটা আমরা ফিল করেছি একটু আমাদের তরফ থেকে। হ্যাঁ, মানে আরেকটু টাইম হলে যেন, মানে জার্নিটা যদি একটু ম্যানেজ করা যেত টাইমটা ঠিকঠাক, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আরও ভালোভাবে আমরা মানে এক্সপ্লোর করতে পারতাম। আর একটা গ্রুপ ট্যুরের যেটা অসুবিধা, যেহেতু অনেক রাতে পৌঁছচ্ছি সেক্ষেত্রে কিন্তু এই যে লোকাল জায়গাগুলোতে একটু তাড়াতাড়ি পৌঁছলে কি হয়, একটু ঘুরে বেরিয়ে একটু এক্সপ্লোর করা যায়, সেই টাইমটা কিন্তু একটু শর্টেজ বলে আমাদের মনে হয়েছে। এই যে আমরা ট্যুরটা করছি তোমরা সকলেই জানো যে এই ট্যুরটা আমরা করছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো এনাদেরও আমরা কিছু মানে ভালো কিছু খারাপ সব রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। যেমন হোটেলের ক্ষেত্রে বলি, গুয়াহাটি আর এই যে কাজিরাঙাতে আমরা আছি এই দুটো হোটেল আমার একটু বিলো অ্যাভারেজ লেগেছে, বাদবাকি হোটেলগুলো ভালো ছিল। ভালুকপং থেকে শুরু করে দিরাং, তাওয়াং বা বমডিলা ঠিকঠাকই ছিল। এছাড়া খাওয়া দাওয়া যারা রান্না করছেন, যে রান্নি দাদারা রয়েছে তাদেরও খাবার দাবার খুবই ভালো এবং বাঙালি খাবার পেয়েছি। তাওয়াংয়ের যে সাইট সিনটা রয়েছে, বুমলা পাস, মাধুরী লেক, পিটিসো লেক, এই দিনের যে ট্যুরটা থাকে কমপ্লিট ট্যুরটা, সেটা কিন্তু তোমরা যখন গুয়াহাটি থেকে জার্নি শুরু করবে তখন যে গাড়িতে করে তোমরা পুরো জার্নিটা করবে সেই গাড়িতে কিন্তু হয় না, ওখানকার লোকাল তাওয়াংয়ের লোকাল গাড়িতে করে বুমলার পুরো এই ট্যুরটা করতে হয়। টোটাল আমাদের 6টা মতো গাড়ি গিয়েছিল, প্রত্যেকটা গাড়ির কন্ডিশন এবং গাড়ির যে ড্রাইভার ছিল তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল। দেবাশিস দা এটা কিন্তু একদম সেরা অ্যারেঞ্জমেন্ট করেছিল। হ্যাঁ, আর যেটা খারাপ বলবো, খারাপও কিছু কিছু দিক আমাদের লেগেছে। তো সেইগুলো হলো, এক হচ্ছে ফার্স্টেই যেটা বললাম যে টাইম ম্যানেজমেন্ট, সেটা আরও ভালো হতে পারতো বলে আমাদের মনে হয়েছে পার্সোনালি। কারণ আমরা সকালে বেরিয়েছি, একটা জায়গা পৌঁছতে অনেক রাত হয়ে গেছে, প্লাস ওনার কমিউনিকেশনও আমাদের সাথে একটু গ্যাপ আমরা মনে হয়েছে। প্রত্যেকটা মানুষের কমিউনিকেশনের একটু অভাব, মানে দেবাশিস দা যতক্ষণ না দেবাশিস দাকে রিচ করা যাচ্ছে ততক্ষণ ব্যাপারটা কারুর কাছেই ক্লিয়ার হচ্ছে না, এরকম একটা প্রবলেম আমরা ফেস করেছি। আরও একটা জিনিস, আমরা এই টোটাল জার্নিতে যে গাড়িগুলো পেয়েছি সেটা কিন্তু নট আপ টু দ্য মার্ক। আমাদের এটা সব থেকে বড় যেটা ইস্যু লেগেছে, টোটাল যে গাড়িগুলো পেয়েছি, বিশেষ করে একটা গাড়ির ড্রাইভার তো মানে খুবই খারাপ, মানে প্রত্যেকটা মানুষ মানে এই গ্রুপে যতজন এসছে প্রত্যেকটা মানুষ রীতিমতো মানে ওর গাড়িটাকে অ্যাভয়েড করেই চলতে চাইছে। একদম এই জিনিসটা আমাদের খুবই প্রবলেম লেগেছে। যেহেতু আমাদের গ্রুপে বেশ কিছু বয়স্ক মানুষও ছিলেন, কাজেই এই গাড়ির যে জার্নিটা, গাড়িগুলো ভালো হলে বা গাড়ির ড্রাইভার দাদারা একটু ভালো হলে, তাদের সাথে কমিউনিকেশনটা আমাদের সাথে যদি ঠিকঠাক থাকে, সেগুলো কিন্তু জার্নিটাকে আরও মানে একটা সম্পূর্ণ করে দেয় আর কি। সেইটা একটু ল্যাকিং।
অবশ্যই লেগেছে। ওই জিনিসটাকে আপগ্রেড করার জন্য দেবাশিসদাকে অবশ্যই একটু রিকোয়েস্ট করব। থাকে তো সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই সম্পূর্ণ অরুণাচল প্লাস কাজিরাঙ্গার যে পুরো গ্রুপ ট্যুরটা আমাদের ছিল, তাতে কিন্তু টোটাল প্যাকেজ ছিল 26,000 করে, 26,000 টাকা পার হেড। আর এর মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে স্লিপার, ট্রেনের স্লিপারের টিকিট, তার সাথে খাওয়া দাওয়া, গাড়ি হচ্ছে গুয়াহাটি টু গুয়াহাটি, খাওয়া দাওয়াও তাই, এবং হোটেল, এইগুলো ছিল। এক্সট্রা যেটা ছিল সেটা হচ্ছে, যেটা তোমাদের সাথে আগেই আমরা শেয়ার করেছি, বুমলার যে জার্নিটা ছিল সেটা, সেই যে গাড়িটা লাগে, ওই পুরো একটা টোটাল দিনের যে সাইট সিনটা হয় সেটা কিন্তু পুরোপুরি এক্সট্রা, সেটা হচ্ছে 5,500। সেটা আমাদের মানে তোমরা ট্রাভেল সিরিজটা সম্পূর্ণ ফলো করলে দেখতে পাবে। আর আজকের যে সাফারিটা আমরা করলাম সেটার জন্য আমাদের জিপ সাফারির চার্জেস পড়েছে 3400 টাকা একটা গাড়ির জন্য। এবার তোমরা যতজন চড়বে সেই হিসেবে তোমরা সেটাকে ডিভাইড করে নিতে পারো। ম্যাক্সিমাম 6 জন, হ্যাঁ। একটা জিপে ম্যাক্সিমাম 6 জন। আর এছাড়াও কিন্তু তোমরা হাতি সাফারিও করতে পারো কাজিরাঙ্গাতে। হাতি সাফারির জন্য হচ্ছে 1500 টাকা পার হেড। এইগুলো কিন্তু সমস্ত এক্সট্রা খরচা। আর এই যে জিপ সাফারির কথাটা বললাম, জিপ সাফারির যে 6 জন, বাচ্চাদের ক্ষেত্রে বলি 5 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু তাকেও পুরোপুরি একজন অ্যাডাল্ট হিসেবেই কাউন্ট করা হবে। একদম। আর যে কোনো রকম কোয়ারির জন্য দেবাশিসদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ওনাকে যোগাযোগ করে নিতে পারো। আর এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা যত সম্ভব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। একদম। তো ওভারঅল বলবো আমাদের অরুণাচল ট্রিপটা মোটামুটি ভালোই হলো। প্রচুর বন্ধু পাতিয়েছি, প্লাস এই ট্রিপে আমরা মেকপিওনের শঙ্খদাকেও পেয়েছি আমাদের সাথে, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। ওনার সাথে প্রচুর আড্ডা মেরেছি, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ভালো বন্ধুত্ব হয়েছে দাদার সাথে। সত্যি আমরা এত ক্লোজ হয়ে যেতে পারবো আমরা সত্যি আশা করিনি। আমাদেরও সত্যি দাদার সাথে মিশে খুব ভালো লেগেছে। আর প্রচুর বন্ধু পেয়েছি গ্রুপ ট্যুরে এসে। এই একটা জিনিস বলবো, ছোট থেকে বড় সব রকম বন্ধু আমরা পেয়েছি। একটা ভালো স্মৃতি নিয়ে কিন্তু আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। একদম। আমাদের অরুণাচল ভ্রমণ একদম শেষ পর্যায়ে। গুয়াহাটি থেকে আজ কলকাতা ফেরার জন্য আমাদের ট্রেন 13176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রচুর বন্ধু আর দারুণ স্মৃতি নিয়ে ফিরছি বাড়ির পথে। প্রথমবার নর্থ ইস্টের এই অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট মন ভরিয়ে দিয়েছে। প্রতিটা মুহূর্ত মনে গেঁথে থাকবে সারা জীবন। আমাদের অরুণাচলের সম্পূর্ণ ট্রাভেল সিরিজটা দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি এই ভ্রমণ পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেস্টিনেশনে। চলো ততক্ষণের জন্য সবাইকে আরও একবার টাটা। We love Arunachal!